40 এখানে একজনও নাই। আমি নয় এখানে নাই, এখন নাই, আছে 2-1 আছে। আমি 40 বছর আগে এখানে ছিলাম। আমি 11টা থেকে এখন রাত্র 9টা পর্যন্ত বসে আছি। আমাকে বলা হয়েছে 20 মিনিট সময় দেওয়া হবে, এখন আপনি বলছেন 10 মিনিট। এনে চিফ হুইপ সাহেব দেখেন, আমার এখানে আনলিমিটেড লেখা আছে। মাননীয় সদস্য, আমার জায়গা থেকে আমি এগুলো বলতে পারি না, বাট টাইমটা সরকারি দলের চিফ হুইপ, মাননীয় চিফ হুইপ নির্ধারণ করে দেন। না ঠিক আছে মাইলড, আমি আপনাকে তো বলছি না, আমি বলছি ওনাকেই বলছি যে এখন আপনি বললেন 10 মিনিট, আমি 10 মিনিট কথা বলতে পারবো না এখন এই কারণে যে এখন যে অবস্থা আমার মানসিকভাবে, আমি আই এম নট রেডি টু স্পিক বিফোর ইয়োর লর্ডশিপ অনার। কারণ বলার কিছু নাই। মাননীয় স্পিকার, শুধু রুলস রক্ষা করার জন্য কথা বলে যাচ্ছি, না হলে আমার কথা বলার কথা না। দেখুন বলতাম না, আমি শুধু হাউজের সম্মানে, আপনার সম্মানে আমি কথা বলে যাচ্ছি। অনেক কিছু চাই, অনেক কিছু চাই না, জীবনে অনেক কিছুই পাই নাই, অনেক কিছু পাইছি। যা হোক, তারপর আমি বলি কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, উদ্যম বিহনে কারো পুরে মনোরথ, কাটাহেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা শুক্লাভ হয় কি মোহিতে। ছোটবেলার কবিতা। জলে না নামিলে কেহ শিখে না সাঁতার, হাঁটিতে পারে না কেহ না কে আসার। এইখানে এবারের যে বাজেট, আমি প্রথমে 1972 সনের বাজেট দেখেছিলাম। আমি পার্লামেন্ট মেম্বার ছিলাম না, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন। 70 সন প্রথমে দেখেছিলাম, মিছিল করেছিলাম বিরুদ্ধে। আইনমন্ত্রী ছিলেন MN হুদা, আইনমন্ত্রী না, অর্থমন্ত্রী। 350 কোটি টাকার বাজেট ছিল। আমি 72 সনের বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদ বাজেট পেশ করছিলেন, 450 কোটি টাকা। আজকে 54 বছর পরে সেই বাজেট এসে দাঁড়িয়েছে 9,38,000 কোটি টাকা। বাংলাদেশে কিছুই হয় নাই, এইটা যারা মনে করে এটা ঠিক না। এখন বাংলাদেশ যেদিকে চলছে, এত বড় একটা বাজেট অত্যন্ত সুন্দর এবং নিখুঁতভাবে দেওয়ার জন্য আমি বাংলাদেশের নেতা, আমাদের নেতা, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে বাজেটের মূল 3টে ব্যাপার খুব সামনে এসেছে। একটা শিক্ষা, সবচেয়ে বেশি বাজেট হয়েছে। তারপরে হলো নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা। শিক্ষাতে 1,37,000 কোটি, সামাজিক নিরাপত্তা 1,44,000 কোটি। তারপরে স্বাস্থ্য হলো 69,000 কোটি। এত বড় বাজেট, এত ব্যাপক ভাবে সমস্ত দিক করে নেব, প্লিজ ক্যারি অন। এটার খুব বেশি ত্রুটি আছে। ত্রুটি থাকলেও আমি বলবো, কিছুক্ষণ পরেই বলছি। এটা আমি মনে করি না খুব বেশি ত্রুটি আছে। এটা কিভাবে বাস্তবায়ন হবে এত টাকা বাজেট, ঘাটতি বাজেট নিয়ে, এইটাই যারা জিজ্ঞাসা করছেন আমার বিরোধী দলের সম্মানিত সদস্যরা, এটা আগামী বছর যখন আমরা পারবো না তখন জিজ্ঞাসা করবেন। এটা এখন জিজ্ঞাসা করার ব্যাপার না। আপনাদের আশঙ্কাটা থাকুক, কিন্তু আশঙ্কা থাকলেই সব কিছু, আশা থাকলেই সব কিছু হয় না। আমরা পারবো না, কারণ আপনারা ইলেকশনের সময় মনে করেছিলেন আমরা বোধহয় পারবো না, কিন্তু আমরা কিন্তু পেরেছি।
আমি একটা কথা বলবো, এইখানে যে ঘাটতিটা আমার কাছে দেখা যাচ্ছে, বৈষম্যটা দেখা যাচ্ছে, ভাত এবং তরকারির যেমন সম্পর্ক, শিক্ষা এবং সংস্কৃতির ঠিক তেমন সম্পর্ক। শিক্ষা বাজেট অনেক বেশি হয়েছে, ধন্যবাদ, কিন্তু সংস্কৃতি বাজেটটা এর সঙ্গে খুব বেশি পরিপূরক হয়েছে বলে আমার মনে হয় না। আমি খুব ক্লিয়ারলি আপনাকে বলতে চাই যে একটাকে অনাহারে রেখে আরেকটা খুব সুস্থভাবে চলতে পারে না। কারণ আমাদের দেশের শিক্ষার সঙ্গে যদি সংস্কৃতির সঠিক মিলন না হয়, তাইলে এখানে সভ্যতা গড়ে উঠবে না। আমার এক বন্ধু জামাতে ইসলামের, উনি চলে গেছেন, উনি নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেন, সাতক্ষীরার এমপি। উনি সংস্কৃতির নামে খুব শঙ্কিত হলেন। যে জাতির সংস্কৃতি নাই সে জাতি সভ্য না, সে অসভ্য। তারা কেন সংস্কৃতি পছন্দ করে না? কোন সংস্কৃতি তারা পছন্দ করে না জানেন? তারা পছন্দ করেন ওই যে আমাদের গ্রামে গঞ্জে আমরা ছোটবেলা থেকে শিক্ষার সঙ্গে সঙ্গে যখন দিন আসতো, কোনো হিন্দু ধর্মের দুর্গা পূজা আসতো, আমাদের যখন স্কুল কলেজ বন্ধ থাকতো, আমরা যখন গ্রামে গ্রামে নাটক করতাম, এটা তারা পছন্দ করে না। কৃষক যখন শীতকালে ধান লাগিয়ে পরে যাত্রা গান দেখতে যাইতো চাদর গায়ে দিয়ে, সেই রূপবানের গান বলেন আর মা মাটি মানুষ বলেন, যাই বলেন, যখন তার হৃদয়কে ভরে আবার সকালবেলা খেতে হাল চাষ করতে যাইতো, এইটাকে ওনারা পছন্দ করে না। ওই বাউল গান যখন হইতো, আমার মতো কথা আমি বলি, কারে দেখাবো মনের দুঃখ গো হৃদয় সিরিয়া, সেই শানুরের গান তাদের পছন্দ হয় না। নাটক তাদের পছন্দ না, ফুটবল খেলা তাদের পছন্দ না। এখন দেখতেছি বলতেছে ফুটবল খেলা যারা দেখবে এরা কাফের, আর্জেন্টিনার খেলা দেখা যাবে না, ব্রাজিলের খেলা দেখা যাবে না। তারা বলতেছে, তারা আমাদেরকে মধ্যযুগে ফেরত নিতে চায়, বর্বরতার দিকে নিয়ে যেতে চায়। সেই বর্বরতার দিকে কি আমরা যাব? যদি না যাই তাহলেই কি আমরা তাদের সাথে, আমরা যদি এইটুক ডিফারেন্স করি, আমরা যদি তাদের সাথে মিলে মিশে থাক, ওই যে এটাকে বলে কি ফ্রেন্ডলি গেম, যে মেসি শ্রেষ্ঠ গোল করেছে, 5টা গোল করেছে, যে রোনালদো কালকে 2টা গোল করেছে, তাদেরকে আপনি ঢাকার মাঠে আনেন। মানুষ যদি জানে ফ্রেন্ডলি গেম, তাইলে একদিন খেলা দেখতে যাবে রোনালদো আর মেসিকে, কিন্তু দ্বিতীয় দিন আর ফ্রেন্ডলি গেম খেলতে যাবে না। পার্লামেন্টে যে গেমটা হচ্ছে, এই গেমটা কিন্তু কিছুদিন পরে কিন্তু মাঠ খালি পড়ে থাকবে। কথাটা আমি বললাম। আমি আরো বললাম, এখানে কেউ যে কথাটা বলে নাই, আমি মুক্তিযুদ্ধ সম্পর্কে একটা কথা বলবো। আপনি বসে আছেন, আপনি মুক্তিযুদ্ধ দেখেন নাই, স্পিকার সাহেব থাকলে উনাকে বলতাম উনি কি করে সেই জকিগঞ্জ থেকে ধরে সিলেট পর্যন্ত সালুটিকার বন্দরকে রক্তের সাগর সৃষ্টি করে শহীদ জিয়ার নেতৃত্বে, জিয়াউর রহমানের বীরত্বের নেতৃত্বে সিলেট দখল করেছে, যে সেই রক্তের সাগর, সেই মুক্তিযুদ্ধের কথাটা আমি বলতে চাই। সেই মুক্তিযুদ্ধের কথাটা আমি এই কারণে বলতে চাই, আমাকে একটু সময় দিবেন, হাত জোর করে বলছি, আমাকে একটু সময়। আপনি তো আমাকে চিনেন, ভালো করে চিনেন, পরিচয় দেওয়ার তো দরকার নাই আমার। আমি আপনাকে বলছি, আমিও জানতে চাই এখানে মুক্তিযুদ্ধ আমাদের জাতির শ্রেষ্ঠ অর্জন কি না, এই কথাটা আমি আমার এই পার্ট থেকে বুঝতে চাই। যারা তাহলে 146 এবং 47 ধারায় বা পেরা যে 2টা, জি মাননীয় সদস্য, জি 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 মাননীয় সদস্য, আমাদের মাননীয় চিফ হুইপ সময় 5 মিনিট বাড়িয়েছেন আপনার জন্য, আর আমি আমার জায়গা থেকে আরো 5 মিনিট, টোটাল 10 মিনিট হলো। যদি এই হয় তাহলে 147
প্যারায় লেখা আছে, জনাব অর্থমন্ত্রী, সরকার মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে নিরলসভাবে কাজ করছে। ঠিক আছে, সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানে 20,000 টাকা অপরিবর্তিত রাখার এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা যেমন বীর শ্রেষ্ঠ, বীরুত্তম, বীর বিক্রম, বীর প্রতীকদের 5,000 টাকা বৃদ্ধি করছে। ঠিক 48 ওনারা এসে লিখতেছেন জুলাই অভ্যুত্থানে, আমি তাদেরকেও শ্রদ্ধা করি, জুলাই অভ্যুত্থানকেও আমি শ্রদ্ধা করি। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের মাসিক ভাতা 20,000 টাকা। ঠিক আছে, এরপরে আবার লিখতেছে এসসি ও ওসি ক্যাটাগরিতে আহতদের যথাক্রমে 20,000, 15,000 এবং 10,000 টাকা। কোনো কারণেই ওই যে আমি বলছি যারা মুক্তিযুদ্ধকে শ্রেষ্ঠ মনে করেন, কোনো কারণেই মুক্তিযোদ্ধার সম্মানী ভাতার সঙ্গে অন্য কারো সম্মানী ভাতার কোনো তুলনা হতে পারে না। যদি হয় তাহলে এইটার জন্য আমাদেরকে এই কাজের জন্য আমাদেরকে এখন দিবেন না, 5 বছর পরে আমাদেরকে খেসারত দিতে হবে। কারণ এখানে যারা আসছেন যদি নিজেকে অসত্য বলে মনে না করেন বা বুকে হাত দিয়ে বলতে পারেন, সব লোক অন্তত 99% এমপি বিএনপির যারা হয়েছেন তারা প্রত্যেকেই শেষ পর্যন্ত বলতে হয়েছে আমরা শহীদ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দল, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, এই কথাটা বলে আসছে। আর তারা বলছে তারা জুলাইয়ের পক্ষে এবং সৎ নেতৃত্বের পক্ষে, সৎ রাজনীতির পক্ষে। কাজে মুক্তিযোদ্ধা আর জুলাই যুদ্ধ, আমি জুলাই যুদ্ধকে অসম্মান করছি না, কিন্তু মুক্তিযোদ্ধার সাথে কাউকে তুলনা করলে কিন্তু ভবিষ্যতে 5 বছর পরে আর উত্তরটা দিতে পারবেন না, এটা হবে না। কাজে আমি আজকে বলছি 1 টাকা হইলেও মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা বাড়াতে হবে, বেশি করতে হবে, না হলে উত্তর কোনোদিন দিতে পারবেন না। কিন্তু এই ব্যাপারে আমি আর কথা বলবো না, এটি আমার কথা। আমার এখানে ত্রুটি মনে হয়েছে আমাদের বাজেটের মধ্যে। এখন আসব সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি, অবারিত মাঠ গগন ললাট, চুমিতব পদধূলি, ছায়া শুনি বীর, শান্তির নীর, ছোট ছোট গ্রামগুলি। আমি আসবো সেখানে, আসবো সেটা হলো আমার জন্মভূমি, জন্মস্থান হাওর এলাকা। সেই হাওর এলাকায় আপনার বাড়ি। সেই হাওর এলাকা শুরু হয়েছে চাঁদপুর থেকে ধরে গারু পাহাড়, খাসিয়া পাহাড় পর্যন্ত, জৈন্তিয়া পাহাড় পর্যন্ত। এক সময় চাঁদ সৌদাগরের রূপার নৌকা ছিল, সপ্ত ডিঙ্গা ছিল, বেহুলা লক্ষিন্দর ছিল। চাঁদপুর থেকে, আজকের চাঁদপুর থেকে ওইটা ছিল কালিদর সাগর, ব্রাহ্মণবাড়িয়া হয়ে, অষ্টগ্রাম, ইটনা, মিঠামন হয়ে, ওই ধরমপাশা হয়ে, বানিয়াচুং হয়ে, সমস্ত এটা ছিল কালিদর সাগর। সেই কালিদর সাগরকে এখন বলা হয় হাওর এলাকা। আমি বইটা সব পড়ছি, 66 পৃষ্ঠায় হাওরের ব্যাপারে শুধু একটা কথা ছাড়া আর কোনো কথা না, আমি সব বই পড়ছি। সেই হাওর এলাকা যেখানে একদিন দুধের গাই ছিল, হালের বলদ ছিল, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ ছিল, যেখানের মানুষ ঘরে বসে থাকতো 6 মাস। আপনি জানেন কোনো কাজ করতো না, কিন্তু ধান আর মাছ ঘর ভরা ছিল। আজকে সেই ভাটি এলাকার মানুষ এইবার বারবার আগাম বন্যার কারণে, প্রাকৃতিক ক্যালামিটির কারণে আজকে এরা হয়ে গেছে শুধু নিঃস্ব না, সারা বাংলাদেশে রংপুর এক সময় কামলা সাপ্লাই করত, শ্রমিক। এখন হাওর অঞ্চলের মানুষ সারা বাংলাদেশে শ্রমিক সাপ্লাই করে। অথচ এইটা ছিল শ্রেষ্ঠ এলাকা। ওই এলাকাটাকে দেখেই রবি ঠাকুর যখন সিলেট থেকে সুনামগঞ্জ গেল, হাসন রাজার এখানে গেলে যখন হাসন রাজার বাড়িকে দেখার জন্য, তখনই ওই এলাকাকে দেখে বলেছিল সুন্দরী মম জননী বঙ্গভূমি। এখন সেই এলাকা বিরান হয়ে গেছে, অথচ সেই এলাকায় আছে পানি, শ্রেষ্ঠ, পৃথিবীর শ্রেষ্ঠ পানি আছে, অফুরন্ত স্থান, জায়গা আছে অফুরন্ত, আর আছে মাছ, আছে খনিজ দ্রব্য।
আরো অনেক কিছু আছে। সেইগুলোকে মিলিতভাবে পাহাড়ের এলাকার যেমন একটা আলাদা বৈশিষ্ট্য, চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবন, ঠিক ভাটি এলাকার যে জেলাগুলো প্রায় 30টা উপজেলা, তার আলাদা বৈশিষ্ট্য। ওই দুয়ারা বাজার থেকে শুরু করে তাহিরপুর, বিশম্বরপুর হয়ে দিরা, ইশাল্লাহ, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, খালিয়াজুড়ি, মদন, নিকলি থেকে ধরে নাসিরনগর থেকে আশুগঞ্জ, আজমিরিগঞ্জ, বানিয়াচং, লাখাই, এই এলাকাটা হইল সম্পূর্ণভাবে পানির এলাকা, হাওর এলাকা। এই এলাকাটা একটা ভিন্ন ধর্মী এলাকা। ওই এলাকার মানুষকে বাঁচাতে হলে একটা মন্ত্রণালয় আলাদা করতে হবে। এই কথাটা বলার জন্য আমি এতগুলো কথা বললাম। আমি দাবি করছি, আমার নেতা যদি থাকতেন, আমি চাইতাম যে আমার হাওর অঞ্চলে আপনি দেখেন এখানে একটা মন্ত্রণালয় করা যায় কিনা। নেতার দায়িত্বে আছেন জনাব ফখরুল ইসলাম আলমগীর, আমি এটা জানি। তাকেই আমি বললাম যে হাওর অঞ্চলকে একটা মন্ত্রণালয় করা যায় কিনা। আমি আরেকটা কথা বলবো, হাওর অঞ্চলে অনেকগুলো কাজ শুরু হয়েছিল, বিশেষ করে 5200 কোটি টাকা খরচ করে একটা ফ্লাইওভার করার কথা ছিল মরিচখালী থেকে মিঠামইন। এইটা বন্ধ করে দিয়েছে ইউনূস সাহেব। এইটা চালু করা যায় কিনা, অথবা আরো কম টাকায় হাওর একটা রাস্তা নেওয়া যায় কিনা, যাতে 12 মাস হাওরের মানুষ আমরা বাইরে আসতে পারি, ঢাকা থেকে যেতে পারে, তাহলে ওইটা হবে সবচেয়ে সুন্দর একটা এলাকা। এর চেয়ে বড় পর্যটন কেন্দ্র যে সালাউদ্দিন ভাই চায় রয়েছে, আমার সালাউদ্দিন মাননীয় সংসদ সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী, তার কক্সবাজার যেমন পানিতে সুন্দর, আমার হাওর অঞ্চল হইল পানিতে সুন্দর। কাজেই আমি সেইখানে একটা মন্ত্রণালয় চাই, হাওর অঞ্চল মন্ত্রণালয়। এখন আসি বাংলাদেশের কথায়, বর্তমান কথায়। প্রত্যেকদিন স্লোগান হচ্ছে এইটা চাই না, ওইটা চাই না, মারামারি, শাহবাগ, পলাশবাড়ি। সেই পলাশবাড়িতে দেখা যাচ্ছে 81 ফুট রাম মন্দির হচ্ছে, আর প্রত্যেক দিন মিছিল হচ্ছে। রাম মন্দির চাই না, মালাউন্ডা দেশ ছেড়ে চলে যাও, হিন্দুরা চলে যাও, মিছিল করতেছে। তাদের পোশাকটা দেখলেই বুঝি আমি তারা কারা। সেই পোশাকি লোকজনের সংখ্যা এখন বেড়ে গেছে, এমন বাড়ছে যে তারা পৃথিবীর কোনো সভ্যতা, সংস্কৃতি, কোনো কিছু শুনতে চায় না, কোনো কথা শুনতে চায় না। ধর্মকে নিয়ে শুধু ব্যবসা করতে চায়, তারা হলো ধর্ম ব্যবসায়ী। সেই সব লোকজন আজকে ওখানে যাচ্ছে, মারামারি করছে। আমি সরকারকে বলবো, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, যদি মনে করেন মন্দির ওখানে করা ঠিক না বা রাম মূর্তি করা ঠিক না, বন্ধ করে দেন একদম কঠিনভাবে, যে না, এই দেশে কোনো মন্দির টন্দির বা মূর্তি করা যাবে না। কিন্তু আমি মনে করি ওই 100 না 300 ফুট মূর্তি বানাক, আমি মুসলমান, আমার কি আইলো গেল, আমি তো ওটার দিকে তাকাই না। আমি প্রয়োজনে 25 তলা মসজিদ করব, অসুবিধা কি? ওর মন্দিরে নামাজ করবে, পূজা করবে, আমি আমার মসজিদে নামাজ পড়বো, অসুবিধা কি? একসাথে কি আমরা থাকবো না? ওরা কি 9% মানুষ, 1.5 কোটি মানুষ, ওরা কি থাকবে না? এই দেশের এদের দেশ। 14 পুরুষ আগে তো এদেরই দেশ ছিল। এটা 1204 খ্রিস্টাব্দের আগে এইখানে হিন্দু এবং বৌদ্ধদের দেশ ছিল। আমরা তো এইখানে কিভাবে আসছি? আমরা আসছি হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, খাজা নিজামুদ্দিন বখতিয়ার খাকি, হযরত শাহজালাল, শাহপরান, গেসুতারাজ, ওই চট্টগ্রামের বাইজিদ বুস্তামি, ওই বাগেরহাটের খান জাহান আলী থেকে ধরে ওলিয়া উলিয়া, গাউস কুতুব, দরবেশেরাই তো এই দেশে বলছে আইসে, শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, তার নাম হইল সুফিবাদ। সেই সুফিবাদকে তো তারা মানে না, তারা তো মাজার ভাঙিয়ে ফেলতে চায়, তারা তো আগুন দিয়া পুড়ে দিতে চায়। মৌলানা মৌলভী সাহেবদেরকে আমি শ্রদ্ধা করি, কিন্তু পীর সাহেবদের দোষটা কি? যে কুষ্টিয়াতে কুপায়ে মারলেন কেন? ফরিদপুরে আগুন জ্বালায় মারলেন কেন? শাহজালালের মাজার ভাঙ্গার জন্য আমার এক ভাই 4 কোটি টাকা ঘোষণা করে কেন? এখানে মাজার থাকবে, আপনি যদি মাজারে ইচ্ছা হয় যাবেন, যাবেন না। আপনি আহলে হাদিস করবেন, করেন। আরেকজন মাননীয় সদস্য, অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক
আগামী 27শে জুন 2026 তারিখ রোজ 13ই আষাঢ় 1433 রোজ শনিবার সকাল 11টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হলো। 54 বছরে আমরা কি অর্জন করেছি ম্যাডাম স্পিকার? তাদের থেকে আমাদের সম্পদ কম, ব্যাপারটা মোটেই নয়। তাদের থেকে আমাদের জনগণের যোগ্যতা কম, সেটা নয়। তাহলে কোন জিনিসের ঘাটতি 54 বছর পরেও আমরা গরিব দেশের তকমা কপালে নিয়ে আমাদের সবার কাছে যেতে হচ্ছে? তার উত্তর হচ্ছে ম্যাডাম স্পিকার, স্বপ্ন। আমাদের দেশের স্বপ্ন নেই। আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন মাইগ্রেশন একটি সমীক্ষা করে দেখেছেন 82% তরুণদের সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে স্থায়ীভাবে দেশ ত্যাগ করা। সম্মানিত অর্থমন্ত্রী যখন বাজেট পেশ করছিলেন তখন আমি দম বন্ধ করে অপেক্ষায় ছিলাম যে হয়তো এখনই গুমের ভুক্তভোগী পরিবারদের জন্য পুনর্বাসন এবং তাদের ক্ষতিপূরণের জন্য একটি অর্থ বরাদ্দের ঘোষণা উনি দিবেন। কিন্তু আমি হতাশ হলাম যে সেই ঘোষণা তার কাছ থেকে শুনলাম না। এই ভুক্তভোগী পরিবারগুলো যারা তাদের সন্তানের জন্য অপেক্ষা আছে, যে বোনগুলো তাদের স্বামীর অপেক্ষা আছে, যে সন্তানগুলো তাদের পিতার অপেক্ষা আছে, হয়তো অনেককে আমরা কোনোদিন আর ফিরে পাবো না। কিন্তু এই পরিবারগুলোকে আর কতদিন আমরা অপেক্ষা রাখবো? এখনো অর্থমন্ত্রীর এই ক্ষমতা রয়েছেন, এই সেশনে উনি এই সংশোধনী বাজেট দিয়ে ঘোষণা দিতে পারেন এই ভুক্তভোগী পরিবারদের পুনর্বাসনের জন্য। আমি তা ঘোষণা দেওয়ার জোর আবেদন জানাচ্ছি। আইনমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন গুম কমিশন এবং মানবাধিকার কমিশন আরও শক্তিশালী করে উনি পুনর্বহাল করবেন। কিন্তু এই বাজেটে গুম কমিশন মানবাধিকার কমিশনের জন্য কোনো বরাদ্দ আমি দেখতে পাচ্ছি না। যদি তার অর্থ বরাদ্দ না দেওয়া হয় তারা জনগণের অধিকার কীভাবে রক্ষা করবেন? আমি এই দুই কমিশনের জন্য বিশেষ বাজেট বরাদ্দ দেওয়ার আহ্বান জানাচ্ছি, দাবি জানাচ্ছি। এই সংসদে সরকারি দল বিরোধী দল মিলে আমাদের প্রবাসী কর্মীদের জন্য, রেমিটেন্স যোদ্ধা এবং বীরদের জন্য সেবা বৃদ্ধি করার সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম, কিন্তু এই বাজেটে তার কোনো প্রতিফলন আমরা দেখতে পারলাম না। আমরা যদি তাদের জন্য বাজেট বরাদ্দ না দেই, বিভিন্ন মিশনে যদি বিশেষ উদ্যোগ গ্রহণ না করি, তাহলে আমাদের তাদের সেবা আমরা কীভাবে উন্নয়ন করব? আমি আহ্বান জানাচ্ছি অবিলম্বে যেন সংসদীয় বাজেট এনে আমাদের রেমিটেন্স বীরদের জন্য বিশেষ অর্থ বরাদ্দ দেওয়া হয়, যাতে সেই সব মিশন থেকে তাদের অ্যাডভান্স কেয়ার এবং অ্যাডভান্স সার্ভিস আমরা দিতে পারি। মাননীয় স্পিকার, আমরা সবাই জানি জাতিসংঘের সাধারণ সভায় প্রেসিডেন্সি এখন বাংলাদেশের হাতে। জাতিসংঘের শরণার্থী সভার রিভাই কমিটির প্রেসিডেন্সিও এখন বাংলাদেশের হাতে। এই দুটো গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশ আসীন রয়েছে। এটি একটি মোক্ষম সময় রোহিঙ্গা সমস্যার একটি সমাধান এবং ক্লাইমেট চেঞ্জের জন্য বাংলাদেশের বিশেষ তহবিল আহ্বান করার জন্য। কিন্তু বাজেটে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বিশেষ কোনো বরাদ্দ দেখলাম না। এই অর্থ যেভাবে আমাদের নোমান ভাই বলেছেন, যেটা খরচ নয় বিনিয়োগ, আমরা এইখানে যে অর্থ বিনিয়োগ করব তার শতগুণ বৃদ্ধি হয়ে তহবিল আকারে আমাদের কাছে আসবে, কিন্তু সে বরাদ্দ পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে পিআর ফার্ম এনগেজ করা দরকার, বিভিন্ন ক্যাপিটালে লবিস ফার্ম নিয়োগ করা দরকার। রোহিঙ্গা ইস্যুতে, ক্লাইমেট ইস্যুতে বাংলাদেশের জন্য বিশেষ তহবিল আনার জন্য এই বাজেটে যদি সেই ব্যবস্থা না রাখা হয়, তারা এই কাজগুলো কীভাবে করবে? মাননীয় স্পিকার, আমরা 54 বছর ধরে স্বাধীন। আমাদের আশেপাশে অনেক দেশ আছে যারা এই সময়ের ভিতরেই দরিদ্র সময় থেকে উঠে উন্নত দেশে পৌঁছে গিয়েছে। সিঙ্গাপুর 50 বছরের তৃতীয় বিশ্ব থেকে প্রথম ফার্স্ট ওয়ার্ল্ডে তার উন্নতি হয়েছে। মালয়েশিয়া এই 50 বছরের ভিতরেই তাদের অর্থনৈতিক পাওয়ার হাউসে তারা পরিণত হয়েছে। সাউথ কোরিয়া যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ, এই 50 বছরের ভিতরে দাতা গ্রহীতা দেশ থেকে দাতা দেশে পরিণত হয়েছে। 54 বছরে আমরা কি অর্জন করেছি ম্যাডাম স্পিকার? তাদের থেকে আমাদের সম্পদ কম, ব্যাপারটা মোটেই নয়। তাদের থেকে আমাদের জনগণের যোগ্যতা কম, সেটা নয়। তাহলে কোন জিনিসের ঘাটতি 54 বছর পরেও আমরা গরিব দেশের তকমা কপালে নিয়ে আমাদের সবার কাছে যেতে হচ্ছে? তার উত্তর হচ্ছে ম্যাডাম স্পিকার, স্বপ্ন। আমাদের দেশের স্বপ্ন নেই। আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন মাইগ্রেশন একটি সমীক্ষা করে দেখেছেন 82% তরুণদের সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে স্থায়ীভাবে দেশ ত্যাগ করা। যদি তরুণদের ভিতরে এই স্বপ্ন বিরাজ করে, তারা দেশ কেমন করে করবে? ম্যাডাম স্পিকার, সিঙ্গাপুরের স্বপ্নবাজ নেতার নাম ছিল লি কুয়ান ইউ।
মালয়েশিয়ার স্বপ্নবাজ নেতার নাম ছিল মাহাতির মোহাম্মদ। সাউথ কোরিয়ার স্বপ্নবাজ নেতারা দেখিয়েছেন যে আমাদেরকে দাতা নয়, দান গ্রহীত নয়, দাতা হতে হবে। আমাদের স্বপ্ন দেখানোর কেউ নেই মাননীয় স্পিকার। খুব অল্প সময়ের জন্য একজন স্বপ্নবাজ নেতা আমরা পেয়েছিলাম, তার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি সারা বাংলাদেশের জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন যে আমরা আয়তনে ছোট হতে পারি, অর্থনৈতিকভাবে দুর্বল হতে পারি, কিন্তু আমাদের স্বপ্ন একদিন বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াবে। কিন্তু তাকে আল্লাহ বেশি দিন সময় দেয়নি। আজকে আমাদের আবার দরকার স্বপ্নবাজ নেতৃত্ব, যারা আমাদের এই তরুণদেরকে আবার স্বপ্ন দেখাবে। তাদের স্বপ্ন দেখাবে 50 বছর পর আমাদের শিক্ষা ব্যবস্থা এমন জায়গায় আমরা নিয়ে যাব যে শুধু আমাদের দেশের তরুণদেরকে শিক্ষিত করা নয়, সারা বিশ্বের তরুণদের শিক্ষা করার জন্য তারা বাংলাদেশকে বেছে নেবে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে এই স্বপ্ন দেখাতে হবে যে 50 বছর পর আমাদের শুধু দেশের মানুষকে আন্তর্জাতিক মানের চিকিৎসা নয়, সারা আঞ্চলিক লোকদের মেডিকেল ট্যুরিজমের প্রাইম ডেস্টিনেশন হবে বাংলাদেশ। আমাদের প্রতিরক্ষা সেক্টরকে স্বপ্ন দেখাতে হবে 50 বছর পর শুধু আমাদের দেশের নিরাপত্তা নয়, যে বিশ্বের যেখানেই মানবতা আটকে উঠবে সেখানে আমাদের সেনাবাহিনী চলে যাবে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। এই স্বপ্নের অভাবে বাজেটে যদি আমরা স্বপ্ন দেখাতে চাই, তাহলে আমাদের নেতৃবৃন্দকে শুধু কথার ফুল জুড়ে নয়, কাজে প্রমাণ করতে হবে তারা সবার আগে দেশকে প্রায়োরিটি দিচ্ছেন। এই স্বপ্ন দেখানোর জন্য, এই স্বপ্নবাদ নেতৃত্বের জন্য আমাদের সবার প্রয়োজন সকল কিছুর উপরে দেশকে বেছে নেওয়া। যেখানে আমার বিদেশের চিকিৎসা না করে আমি দেশের চিকিৎসা করাবো, যাই হোক সেই পরিণতি। আমার দেশের বাইরে অর্থ সম্পদ করার সুযোগ থাকলেও আমি দেশকে বেছে নেব আমার বিনিয়োগের জন্য। আমাদের দরকার এমন একটি নেতা যিনি কবি নজরুলের মতো বলবেন, কি আছো জওয়ান, হও ভগবান, হাঁকেছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পারি, দিতে হবে তরি পার, দুর্গম গিরিকান্তর গুরু, দুস্তর পারা বার হে, লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। আমাদের তরুণদের হুঁশিয়ার করে স্বপ্ন দেখানোর নেতৃত্বের অপেক্ষা আমাদের তরুণরা আছে। মাননীয় স্পিকার, যদি স্বপ্ন আমরা দেখাতে পারি, তারা পাহাড় প্রতিক্রম করবে, সমুদ্র পাড়ি দেবে, নির্দেশ দেওয়ার প্রয়োজন হবে না। তার প্রমাণ দেখতে চান? প্রমাণ দেখার জন্য সীমান্তর দিকে তাকান। আমাদের দেশপ্রেমিক জওয়ানদের পাশে আমাদের নিরস্ত্র জনতা জীবন বাজি রেখে সীমান্ত পাহারা দিচ্ছে, কেউ তাদের নির্দেশ দেয়নি, কেউ তাদের কোনো বেতন ভাতা দেয়নি। যদি আমরা তাদের অনুপ্রাণিত করতে পারি, তাদের মধ্যে এমন প্রাণ সঞ্চালন হবে যে এই দেশ এই 54 বছর পর আরো 54 বছর পার হয়ে যাবে, কিন্তু ভাগ্য বদলাবে না। তার জন্য আমাদের জাতীয় স্বপ্ন দেখাতে হবে। মাননীয় স্পিকার, আমি আহ্বান জানাচ্ছি, এই 55 আমাদের এই বাজেট আগামী 1 অর্থ বছর চিন্তা করে আমরা করেছি, হয়তো 5 বছর, কিন্তু আমাদের দরকার 50 বছরের একটি মহাপরিকল্পনা এবং সবকিছুর ব্যাপারে সেই স্বপ্নের প্রতিফলন আমাদের আনতে হবে। মাননীয় স্পিকার, আমি দায় স্বীকার করে নিচ্ছি, আমরা নেতৃত্ব, আমরা যে রাজনৈতিক নেতা আছি, আমরা আমাদের জীবনে তার প্রতিফলন হয়তো দেখাতে পারিনি। এই জন্য 82% তরুণ দেশের বাইরে জীবন করার স্বপ্ন দেখছে। আসুন সবার আগে আমরা নিজেরা পরিবর্তন হই। লি কুয়ান তার সিঙ্গাপুরে ক্লিন গভর্নমেন্ট নামে একটি আইডিয়া লঞ্চ করেছিলেন। উনি সরকারি দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করেছিলেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি দুর্নীতির প্রমাণ হিসেবে আইন পাশ করেছিলেন এবং নিজের মন্ত্রী পরিষদের বহু মন্ত্রীকে তিনি দুর্নীতির দ্বারা শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছিলেন। আমাদের দুর্নীতি দমন কমিশন কি কাজ করতে পারবে? মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ একটি দুর্রোগ ব্যাধিতে আক্রান্ত হলেন, তার জরুরি চিকিৎসা করা প্রয়োজন। মালয়েশিয়ান ডাক্তাররা বলল আপনাকে দেশের বাইরে যেতে হবে। উনি বললেন আমার এই চিকিৎসা দেশে করতে হলে কয়দিন সময় লাগবে? তারা বলল মিনিমাম 2 থেকে 3 বছর চলে যেতে পারে, এর মধ্যে আপনার স্বাস্থ্যের যে কোনো ক্ষতি হয়ে যেতে পারে। উনি বলেছেন আমি 3 বছর অপেক্ষা করব, তারপরে দেশের বাইরে চিকিৎসা করব না। উনি দেশে 3 বছর অপেক্ষা করেছেন, সেই প্রযুক্তি দেশে নিয়ে এসছেন, সেই চিকিৎসার ব্যবস্থা করেছেন, তারপর তার অপারেশন দেশের মাটিতে হয়েছে। স্পিকার, এইসব কাজ কখনো অর্জন করা সম্ভব নয় যদি আমরা সেই স্বপ্ন না দেখাতে পারি। আমাদের আহ্বান করছি, আসুন আমরা স্বপ্ন দেখি শুধু এই দক্ষিণ এশিয়া নয়, সারা বিশ্বের বুকে আমাদের মানুষ, আমাদের ছাত্র, আমাদের গ্র্যাজুয়েটদেরকে হায়ার করার জন্য ইন্টারন্যাশনাল জব মার্কেট লাইন ধরবে আমাদের দেশের দরজায়। আমাদের দেশে ব্যবসা করার জন্য এবং স্মুথ অ্যান্ড স্ট্রিমলাইন্ড ইনভেস্টমেন্ট ওয়ে আমরা তৈরি করব। সিঙ্গাপুরে কেউ যদি ব্যবসা শুরু করতে চায় মাত্র 3 কার্য দিবসে তিনি ব্যবসা শুরু করতে পারেন। আমাদের দেশে ব্যবসা শুরু করতে কয়দিন সময় লাগে? মাননীয় স্পিকার, সর্বশেষ আমি বলতে চাই
আমাদের এই দেশ মাটির নিচে যে সম্পদ আল্লাহ দিয়ে রেখেছেন, ভৌগোলিকভাবে যে কৌশলগত অবস্থান আল্লাহ আমাদের দিয়ে রেখেছেন, আমাদের তরুণদের মধ্যে যে প্রতিভা আল্লাহ দিয়ে রেখেছেন, তার হক আমরা তখনই আদায় করব যখন সব কিছুর উপরে আমাদের দেশ এবং দেশের মাটি এবং মৃত্যুর পর যে কঠিন জবাবদি আছে তার চিন্তা মাথায় নিয়ে আমাদের দেশের নায়করা দেশ পরিচালনা করতে শিখবেন। তখনই আমাদের এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়। মাননীয় স্পিকার, আসুন 50 বছরের স্বপ্ন দেখি, আমরা নিজেরা দেখি, আমাদের দলীয় কর্মীদের দেখাই, আমাদের জনগণকে দেখাই, সবাই মিলে করি নতুন বাংলাদেশ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।